বলি ওই ছাতিম গাছের তলায় পালকিটাকে একটু নামাও বটে গো, টুকুসখানিক জিরে নিয়ে নাও। নামতে চায় তাহলে তো আরোই ভালো হলো, নামায় দাও নামায় দাও। গাছতলাতে পালকি থেকে নামায়ে টুকুসখানিক জিরে নিয়ে নাও। ওরে বাবা, পালকি থেকে নেমে বরকনে তো এদিকেই পানি আসছে দেখছি। ইস, শুনতে পাচ্ছ নীলাঞ্জনা? পাখিটা কি বলছে? কি বলছে বাসায়? পাখিটা বলছে বউ কথা কও। না বাবা, এখন আর আমি বেশি কথা বলবো না। কেন? এখনো যদি সব কথা বলে ফেলি তাহলে ফুলসজ্জা রাতে কি করবো? নীলাঞ্জনা, তুমি না ভীষণ বোকা। কেন? আরে ফুলসজ্জা রাতে তো অন্য কথা হবে। আর এখন? এখন হবে তোমার আমার স্বপ্নের কথা। সত্যি অনুপম, তুমি ডাক্তার আর আমি সামান্য একটা গায়ের মেয়ে। তোমার সঙ্গে বিয়েটা যেন আমার এখনো স্বপ্নের মতো মনে হচ্ছে জানো। আমারও তাই মনে হচ্ছে। কি আশ্চর্য ব্যাপার দেখো, তোমারও যেমন কেউ নেই, আমারও তেমন কেউ নেই। বন্ধুর বাড়িতে গিয়ে সেই যে প্রথম দেখলাম, ব্যাস সঙ্গে সঙ্গে আমাকে দেখে তুমি একেবারে পাগল হয়ে গেলে। পাগল কি আমি একা হয়েছিলাম? তুমি হওনি? মোটেই না, সুন্দরী মেয়েদের দেখলে ছেলেরাই সবার আগে পাগল হয়। হ্যাঁ, আগে না, সুন্দর ছেলে দেখলে মেয়েরাই আগে পাগল হয়। মোটেই না, ছেলেরা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বাবা, আচ্ছা আমি হার স্বীকার করছি। তারপর তোমাকে দেখে আমার পাগল হবার কথা শুনে আমার দুঃসম্পর্কের কাকা তোমার বন্ধুকে ধরে করে তোমার সঙ্গে আমার বিয়ে দিয়ে দিলেন। আমি অমনি তোমাকে বিয়ে করে রাস্তাঘাট বিবর্জিত এই পাণ্ডব বর্জিত দেশের নদীর ধারে ধারে পায়ে হেঁটে চলা জঙ্গলা রাস্তা ধরে তোমাকে নিয়ে পালকিতে উঠে শহরের দিকে পাড়ি দিলাম। ডাক্তার, বেশ কয়েকদিন ধরে কিন্তু তোমার চেম্বার বন্ধ, রোগীটা সব ফিরে যাচ্ছে কিন্তু। যাক না, আসল রোগী তো আমার সঙ্গেই আছে। কি? আমি রোগী? মোটেই না, আমি হব তোমার চেম্বারের নার্স। আমি আবার স্বপ্ন দেখছি নীলাঞ্জনা। কি স্বপ্ন দেখছি ডাক্তার? আমি করবো রোগীদের চিকিৎসা আর তুমি করবে তাদের সেবা। আমার চিকিৎসায় আর আমার সেবায় সুস্থ হয়ে উঠবে অসংখ্য বিকৃত মস্তিষ্কের নরনারী। তারপর দুজনে একসাথে বাড়ি ফিরবো। বাড়ি ফিরে ওই ফুলে ফুলে ভরে থাকা গাছের গোড়ায় আমি ঠিক এমনি করে জল ঢালবো। আমি অমনি পোশাক আশাক চেঞ্জ করে এসে চুপি চুপি সেই গাছ থেকে এক গোছা ফুল তুলে তোমার খোপায় পরিয়ে দেব। অনুপম, স্বপ্নের মৌবনে বউ হয়ে এসেছো তুমি, তাই চোখে চোখে লাগে নেশা। স্বপ্নের মৌবনে বউ হয়ে এসেছি আমি, তাই চোখে চোখে লাগে নেশা। তোমার কিছু চাওয়া আমার কিছু পাওয়া, এর নাম ভালোবাসা, এর নাম ভালোবাসা। স্বপ্নের মৌবনে বউ হয়ে এসেছি আমি, তাই চোখে চোখে লাগে নেশা। তোমার কিছু চাওয়া আমার কিছু পাওয়া, এর নাম ভালোবাসা, এর নাম ভালোবাসা। স্বপ্নের মৌবনে বউ হয়ে এসেছি আমি। মন
হয়েছে? ওখানে কোনো বিপদ হতে পারে। জায়গাটা খুব ভালো নয় বটে। প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি পালকিতে উঠে পড়েন। আসেন আসেন। অনুপম, কি হবে এখন, কি হবে? তোমার কোনো ভয় নেই নীলাঞ্জনা, আমি তো আছি। চলো পালকিতে উঠে বসি। চলো। আরে আব্দুল, ওই দেখ বরকনে যে পালকি থেকে উঠে বসলো। আপনি সালা উঠলো তো কি হলো? আরে বেয়ারা যে এখনই পালকি তুলবে। পারবে না। বেয়ারা সালারা পালকি তোলার আগে ওই ঘুরছো ডাকাতের দল ওই পালকির উপর ঝাঁপিয়ে পড়বে। বেয়ারাগুলো যদি বলে দেয় সালারা মরবে। আরে সালা, ওই বরকনে যে পালকি যদি দরজা বন্ধ করে দেয়, ওই সালা ঘুরছো ডাকাতের দল বেয়ারাগুলোকে লাঠির বাড়ি মেরে বউটাকে টেনে বার করবে। ঘরটা বাঁধা দিতে নেই, ঘরটাকে লাঠির মেরে বেহাত করে দেবে। কাম শুরু করে দাও। আরে ওই দেখ, ওই দেখ, সালা বরকনে পালকি থেকে দাঁড়িয়ে আমাদের লোকেদের পেটাচ্ছে। আরে কতক্ষণ পেটাবে? 500 টাকার ভয়ে বেটা কুপকাত হয়ে যাবে। নীলাঞ্জনা, তুমি পালিয়ে যাও। খেলা 500 টাকাতে লাঠির ঘায়ে মোটটা মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেছে। কিন্তু ওই শালী সুন্দরী বউটা তো আমাদের এইদিকেই আসছে। আপনি চুপ করে ঘুমে ঝাড়ে বসে পড়। ওই বউটাকে শহরে নিয়ে গেলে আখের ফিরে যাবে রে সালা, আখের ফিরে যাবে। ডাকাতের হাত থেকে আমার স্বামীকে বাঁচাও! ডাকাতের হাত থেকে আমার স্বামীকে বাঁচাও! কে তোমরা? ডাকাত? তোমরা ডাকাত? আমি পালাবো, এক্ষুনি এখান থেকে পালাবো। এক ছুটে গিয়ে খবরদার, খবরদার, এক পাও এগোবে না বলে দিচ্ছি। ঠিক আছে, এগোবো না। তোর গায়ে গয়নাগুলো তুই খুলে দে। দিচ্ছি, দিচ্ছি, এক্ষুনি খুলে দিচ্ছি। এই সুযোগ, ওরা এখন গয়না খুলতে ব্যস্ত। এই সুযোগ আমি ছুটতে গিয়ে গায়ের লোকটাকে নিয়ে আসবো। একই অনুপমদের মারে একই অজ্ঞান হয়ে পড়ে আছে, আর কি বেহারাও অজ্ঞান হয়ে পড়ে গেছে। না না, আমি এক্ষুনি এক ছুটে পালাবো, এক ছুটে পালাবো। আমি তো আমার সব গয়না খুলে দিয়েছি। কিন্তু আসল গয়না তো এখনো দিলছে। আসল গয়না তোর যৌবন না শালী, তোর না। আমরা দুজনে তোর যৌবনের মধু পান করে ওই শহরে নিয়ে গিয়ে বিক্রি করে দেব। দয়া করো, আমার এই সব অপরাধ তোমরা করো না। দয়া করো, দয়া করো। ঠিক আছে, তোর এই হাতের শাখা দুটো ভেঙে দিয়ে আমি তোকে দাম বাড়িয়ে দিলাম। তোর ওই শীতের সিঁদুরটাকে মুছে দিয়ে আমি তোকে কুমারী সাজিয়ে দিলাম। হ্যাঁ, কুমারী মেয়েদের মধু চক্রের দাম বেশি। দয়া করো। তবু তোদের আশা মিটবে না রে শয়তান। আমি কিছুতেই আমার ইজ্জত তোদের হাতে দেব না। দরকার হলে এক্ষুনি আমি ওই কোপাই নদীর জলে ঝাঁপিয়ে পড়বো। ওই শালাই তো কোপাই নদীর জলে ঝাঁপিয়ে পড়লো। কেমনে করে ভেসে যাচ্ছে, খালি ডুবছে আর উঠছে, ডুবছে আর উঠছে। আমাদের চালা ভুল হয়ে গেল। বদলাও। আমার স্ত্রী নীলাঞ্জনা কোথায় গেল? ঝাঁপ দিয়েছে। পালকি ভাঙাবো। বহে নদী ধীরে
করে ঢেউ সেই ঢেউতে হারিয়ে গেল পালকি ভাঙাবো পালকি হারিয়ে গেল পালকি ভাঙাবো পালকি ভাঙাবো পালকি ভাঙাবো প্রেম প্রীতি ভালোবাসা সবই যদি দিলে আশা না পুরাতে হয় কেন কেড়ে নিলে প্রেম প্রীতি ভালোবাসা সবই যদি দিলে আশা না পুরাতে হয় কেন কেড়ে নিলে হায় বিধাতা তোমার লীলা বোঝে না তোকে হায় বিধাতা তোমার লীলা বোঝে না তোকে নদীর ঢেউ হারিয়ে গেলে পালকি ভাঙাবো তুমি কি করলে ঈশ্বর এমনি করে আমার ভালোবাসাকে নদীর জলে ভাসিয়ে দিলে কেন 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 তোমার এই অবিচার বলো ভগবান তুমি থাকতে হাজার সীতার হচ্ছে অপমান কেন তোমার এই অবিচার বলো ভগবান তুমি থাকতে হাজার সীতার হতে অপমান তুমি থাকতে হাজার সীতার হতে অপমান হতে অপমান এবারে আমাদের ক্লাবের যাত্রা না সীতা হরণ পালায় আমি তথায় এই গানটা গাইবো হ্যাঁ তাই ওই হাত করে বাড়ি বিপদ তো আমার নদীর হাতে আমি এই গানটা গাইলাম দেখলাম ঠিক মনে আছে কিনা ঠিক মনে আছে কিন্তু আমার দাদু আর দাদা ও তো বলে আমি নাকি ভালো গান করতে পারি না গান করতে পারি না এই রে হাত করে তো নিয়ে এলাম মাল ঠিকঠাক নিয়ে দিত দাঁড়া দাঁড়া একটু দেখি দাঁড়া দাঁড়া মাল ঠিকঠাক করে দিত দাদু ধুতি আছে দাদা দামা আছে ওই মেয়েটা মেদুপি ধরে কিন্তু কিনিনি ও দুটো একদম খত্তর আমার দাদু বলে দানি দেবো কা অতকাল না অত সব দিনই ভেদাল এমনকি ওই মানুষ পর্যন্ত কি কথাটা আমি
ঠিক বলিনি? এই কথাটা কথাটা আমি কাকে জিজ্ঞাসা করলাম? এখানে তো কেউ নেই। সাদিকি লোকে আমাকে ওই বোকালাম পাবলিক বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই নদীটা কোথা থেকে আসছে? আচ্ছা আচ্ছা, ওই আকাশের ওজন কত? কেউ কি বলতে পারবে? না বাবা, দেরি হয়ে যাচ্ছে, দাদু আমার বকবে। আমি ওই আস্তে আস্তে ওই নদীর ধার ধরে ওই নদীর পুলটা দিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে দেয়। গুটি গুটি পায়ে এগিয়ে দেয়। জনম দুঃখিনী সীতা রাবণ চুরি কলে, জনম দুঃখিনী সীতা রাবণ চুরি কলে, অশোক কাননে তাকে লাখে বন্দি করে। জনম দুঃখিনী সীতা রাবণ চুরি কলে, অশোক কাননে সীতা রাখে বন্দি করে। অশোক কাননে সীতা লাখে বন্দি করে। নদীর বালির তলায় একটা আধলেকটা মেয়ে মানুষ মুখ তুলে পড়ে আছে কিনা, সীতা সীতা। যেমন ব্লাউজ পরে এই মেয়ে তো ঠিক তেমনি পড়ে আছে, ওই পরনের কাপড় ঠিক নেই। এবারে কি হবে? কি হবে? আমি আবার এই গামছাটা ওর গাটা ঢাকা দিয়ে ওর নদীর গামা থেকে তুলে পরে নিয়ে আসি। আমি দায়, আমি দায়, ঠিক আছে? বাবা কি বালি! দেখি দেখি তো ওর বুকে ধুকপুকিটা তুলতে কিনা, দেখি দেখি। দাঁড়া দাঁড়া দাঁড়া, বেতে আতে বেতে আতে। মেয়েটা গান ফেলতে ওকে না, ওকে আমি একটু তুলে মধ্যে দিই। এই ওতো উঠে বতো। তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? তুমি এখান থেকে পড়েছিলে কেন? তুমি কোথা থেকে আসতো, কোথায় যাবে? তোমার কে আছে? মেয়েদের কিন্তু মনে নেই, ভুলে গেছে। তুমি আমার বাবা, আমি তোমার বাড়ি নিয়ে যাবো। আমার দাদু বলে কোন মেয়ে বিপদে পড়লে তাকে বিপদ থেকে উদ্ধার করবি। দাঁড়ো, ওই হাততলা কালী মন্দির থেকে না মা কালীর পুষ্প নিয়ে দিতি, তোমার গায়ে না একটু ধুইয়ে দি। দাঁড়াও। জয় মা কালী। দেখো তুমি এক্ষুনি ভালোই যাবে, ভালোকে আমার তঙ্গে যাবে। চলো। জয় মা কালী। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। মাগো মাগো মুছিয়ে দে মোর এ দুটি নয়ন, মুছিয়ে দে স্নেহ ভরে। মাগো মুছিয়ে দে মোর এ দুটি নয়ন,
ভেতর নয়ন আলো সে যদি হয় কালো, এর ভেতর নয়ন আলো সে যদি হয় কালো, আলোর ভুবন রূপের কালোয় হয় না কেন আলো, আলোর ভুবন রূপের কালোয় হয় না কেন আলো, জ্বালিয়ে দেব দুঃখের কালো শিখায় শিখায় আমার ভুবন, জ্বালিয়ে দেব জ্বালবো আলো আপন দুঃখের অগ্নি শিখায় এই ভুবনে, জ্বালবো আলো তোর পাদ পদ্ম হতে দে মা, সুধা বিন্দু ঘরে তোর পাদ পদ্ম হতে দে মা, সুধা বিন্দু ঘরে সেই করুণা পাই যদি মা, সেই করুণা পাই যদি মা, দুঃখে কে বাড়ে মাগে, দুঃখে কে বাড়ে মুছিয়ে দেবে ভারে মাগো, মুছিয়ে দে মোর এ দুটি নয়ন, মুছিয়ে দেবে ভারে মাগো, মুছিয়ে দে মোর এ দুটি নয়ন, মুছিয়ে দেবে ভারে। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। সরে যাও, সবাই সরে যাও, সবাই সরে যাও, নইলে নইলে কিন্তু তোমরা কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। কি কে এই মেয়েটা? সেই মেয়েটা কোন ঠাকুর মশাই? সেই মেয়েটা এই মশাকে যে নদীর ধারকে তুলে নিয়েছিল আমার ভাই বোকা। কি 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 ভয়ঙ্কর স্রোত, কি ভয়ঙ্কর স্রোত! আমি যেন ডুবে যাচ্ছি, আমি ভেসে যাচ্ছি। ধরো, তোমাকে ধরো! এই তো দু হাত দিয়ে জড়িয়ে ধরে আছি, আর তোমার কোনো ভয় নেই। এসো এসো, তুমি আমার সঙ্গে এসো, এখানে বসো, বসো তুমি এখানে। বসবো? হ্যাঁ বসো বসো। হ্যাঁ কেন বসবে না? দেখতো না এখানে এখানে মা কালীর পূজা হচ্ছে, আমরা আমরা এই সবাই যেমন মা কালীকে ডাকতি না, তুমিও তেমনি মা কালীকে ডাকো। বলো বলো বলো, দই মা কালী, দই মা কালী। আহ বোকারাম, ওই পাগল মেয়েটা কি মা কালীকে ডাকতে পারে? গয়না গয়না, মা কালী এই মেয়েটার কান্না ভালো করে দিতে পারে না? তাকে তুই একবার বল না রে। ঠাকুর কোথায়? ও ঠাকুর কোথায়? তুমি একবার বলো না কেন কাঁদছে ও, কি করলে ওর কান্না ভালো হয়ে যাবে? বলো না বলো না। সব ঠিক হয়ে যাবে রে বোকা। আচ্ছা মা কালীর সামনে আমি মেয়েটাকে কয়েকটা প্রশ্ন করি, এখনই কি তোমার নামটা মনে পড়ছে না? জানি না, আচ্ছা ভেবে যাবো তো, তোমার বাড়ি কোথায়? মনে পড়ছে না। আগে জিজ্ঞেস করলো, এখন তোমার সবার সামনে জিজ্ঞাসা করছি, তুমি কি বিবাহিতা না কুমারী? আমি বলছি তো আমি জানি না, জানি না, জানি না। ওর নাম ধাম ঠিকানা কিছুই বলতে পারছে না গো ঠাকুর মশাই, ও কিছুই বলতে পারছে না। দাদু, 1 মাস ধরে আমি আমার নাতি নাত বউ ওকে কতবার জিজ্ঞাসা করেছি, ওর কিছুই মনে করতে পারছে না। ভূষণ, তাই তো আমি তোর কথা মতো ওকে মা কালীর কাছে নিয়ে এলাম। যদি মা কালী স্নান জল খাইয়ে দিলে ও সব কিছু মনে পড়ে যায়। আমি আমি বাড়ি যাব। কোন বাড়ি? বাড়ি? কেন? ওই দাদুর বাড়ি। দাদুর বাড়ি? নইলে নইলে কিন্তু আমি আবার নদীতে ডুব দিয়ে মরব। বলবে তো এর না নদী কথা বললে এখানে এখানে গলার দিবে। বোকা, তুই কাকে কি বলছিস? ও কি সুস্থ? তাহলে তোমরা তো মা কালীতে বলো, মা
সব বিপদ উদ্ধার করে দেবে। এই এই বাঙালি বল না, বল না, বল না কি করলে মেয়েটা ভালো হয়ে যাবে? তুই বল না কি করলে ওর কান্না বন্ধ হয়ে যাবে? কি হলো চুপ করে দিত কেন? কথা না বললে এখনই না এখনই তোর গলা টিপে। শোন তুই আমার কাছে এদিকে ভাই, এদিকে কি হবে? তোমার কাছে কি হবে? তুমি কি বলতে পারবে? মেয়েরা কাঁধে কেন তুই বলতে পারবে? মেয়েরা কাঁধে কেন শুনবি তো? তা আমার কাছে আয়, আমি বলছি মেয়েরা না অনেক কিছু কারণে কাঁধে। কিন্তু ওই মেয়েটা কেন কাঁদে? আমার মনে হয় ওর বারবার বিয়ের সম্বন্ধ ভেঙে গেছে দাদু। গরিবের মেয়ে তো, তাই হয়তো নদীর জলে ঝাঁপ দিয়ে পড়তে চলছে। যদি কেউ এই হতভাগী মেয়েটাকে বিয়ে করে ওর সিঁথিতে একটু সিঁদুর পরিয়ে দিত তাহলে হয়তো কাঁদতো না। তাহলে কাঁদতো না? একটু সিঁদুরের জন্য এত কাঁদতো? ভালো করে দাও মা। এই তো আমি তো স্মৃতিতে মা কালী সিঁদুর পরিয়ে দিলাম। ভালো হয়েছে তোরা শাক বাজা, উলু দে উলু, শাক বাজা রে দে উলু দে, লক্ষ্মী এলো ঘরে। দুর্বা ফুলের বরণ ডালায় নগো বরণ করে। শাক বাজা রে দে উলু দে, লক্ষ্মী এলো ঘরে। দুর্বা ফুলের বরণ ডালায় নগো বরণ করে। দুর্বা ফুলের বরণ ডালায় নগো বরণ করে। দুর্বা ফুলের বরণ ডালায় নগো বরণ করে। আমার বাড়িতে বিয়ে, অথচ আমি জানি না। মাত্র দুদিন আগে আমি নৌকা নিয়ে গঞ্জে গিয়েছিলাম, 2 নৌকা মুদিখানা মাল সওদা করতে। ফিরতে একদিন দেরি হয়েছে, আর এর মধ্যেই যত নৌকা থেকে নামতেই পাড়া প্রতিবেশীরা আমাকে ছেঁকে ধরলো। আমি বললাম কি ব্যাপার? ওরা বললো রঞ্জন, কাল তোমার ওই খ্যাপা ভাইটা ওই কুড়িয়ে পা পাগলে মেয়েটা সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়ে মা কালীর মন্দিরে বিয়ে করেছে। শুনেই আমার মাথায় রক্ত উঠে গেল। আমি এখনই দাদু আর দাদাকে জিজ্ঞাসা করবো এই বিয়েটা ওরা মেনে নিল কেন? ছাড়া তো কোনো উপায় ছিল না রঞ্জন। কেন উপায় ছিল না দাদু? রঞ্জন কেন ওই কুড়িয়ে পা মেয়েটা আসলে বাড়িতে পরে তুমি তার সিঁদুরটা মুছে দিতে পারলে না? তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারলে না? একটা ব্যবসাদার মানুষ তো, তাই ওই একটা মেয়ের স্মৃতি সিঁদুর নিয়ে এই রকম কথাটা বলতে পারল। দাদু তাছাড়া বিয়েটা তো আমি একা মেনে নিইনি ভাই। নিশ্চয়ই বর্দারের মদত ছিল। দাদা নিশ্চয়ই ইনিয়ে বিনিয়ে বলেছে সে খ্যাপা হোক আর ধুপো হোক, একটা আইবুড়ো বেটা ছেলে যখন একটা কুমারী মেয়ের স্মৃতিতে সিঁদুর দিয়েই ফেলেছে তখন সেটা বিয়ে হয়েই গেছে, তাই না দাদু? ঠিক এই কথাটাই বলেছে তোর ওই বড় লোক সম্বন্ধী সরল ঘোষাল। কি বললে দাদু? হ্যাঁ ভাই সরলদা এই কথা বলেছে? হ্যাঁ ভাই রঞ্জন, বোকারামের বিয়েটা মেনে নেওয়া ঠিক এই কথাটা বলা ছাড়া আমার কোনো উপায় ছিল না। সরলদা? আমি নামেই যেমন সরল আর কাজেও ঠিক তেমনিই সরল। কাজে ওই পরশুদিন হাসপাতালে কালীতলায় ওই বোকারাম মেয়েটার স্মৃতিতে যখনই সিঁদুর দিয়েছিল, ঠিক আমি খবরটা পেয়ে তখনই সেখানে ছুটে গিয়ে শুনলাম। কি শুনলেন? মানে কথা, ওই বোকারাম মেয়েটার স্মৃতিতে সিঁদুর দেওয়ার ব্যাপারটা নিয়ে সবাই কিন্তু এক বাক্যে বলছে এটা বিয়ে মেনে নিতেই হবে। তাই আমি মানে কথা সরল ভাবে তাদের দাবিটা মেনে নিলাম, এই আর কি। এবং আরে বাবা দাদু, কাল তো গেছে বোকার কাল রাত্রি, আর আজ হলো গিয়ে বোকার ফুল সজ্জা।
আপনি কি মনে রাখেন না নাকি? আর সরল তো এই নিজের জেটের পয়সা খরচ করে এই ফুলসজ্জা সব ব্যবস্থাটা করে দিয়েছে। আসলে মানে কথা, আমি যে সরল মানুষ, তাই সরল ভাবে। আপনি না হয় সবকিছুর ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু এরপর আমার অবস্থাটা কি একবার হবে ভেবে দেখেছো দাদা? ওই খ্যাপা ভাইটা বউটাকে খাওয়াবে কি? দাদা তো হাসপাতালে সামান্য একটা নাইট গার্ডের চাকরি করে। আরে মানে কথা, কথাতেই তো আছে, জীব দিয়েছেন যিনি আহারও দেবেন তিনি, সেই ভেবেই নাও মেনে মানে কথা। আমার মাথায় কিন্তু আগুন জ্বলছে সরলদা। আপনি তো জানেন ওই বোকা ভাইটা খাবার হদ্দ, ওকে কে খাওয়ায় তার ঠিক নেই, তার উপর আবার বউ। রাত এখন অনেকটা হয়ে গেছে, পাড়া প্রতিবেশীরা সব নেমন্তন্ন খেয়ে যে যার বাড়ি চলে গেছে। এই সময় তুই কেলেঙ্কারি করে আর লোক হাসাহাসি করিস না। সরল, বলো দাদু, তুমি তোমার ওই গোয়াল গোবিন্দ ভগ্নিপতিকে একটু বুঝিয়ে বলো। দাদু ঠিক আছে দাদু। তুকারাম খেপাই হোক আর ধুপোই হোক, বোকা তো একটা মানুষ বলো। মানে কথা, মানুষ তো, মানুষই তো। দাদু আপনি কিন্তু চিন্তা করবেন না, আমি রঞ্জনকে বুঝিয়ে বলছি। আমাকে না হয় বোঝাবেন, কিন্তু আপনার বোন কুবালি সে কি বলেছে জানেন? কি বলেছে কুবালি? হ্যাপার বউটাকে এই বাড়িতে বিয়ে বলে করে মেনে নিলে তাহলে কিন্তু তোমার ভগ্নিপতি হাড়ে হাড়ে ভবিষ্যতে টের পাবে। মানে কথা, কিছুই পাবে না, কিছুই পাবে না। আর তাছাড়া এইসব নিয়ে তোকে কোনো চিন্তা করতে হবে না কুবালি। আরে বাবা, তোরা তো এখন আর গরিব নেই মানে কথা। আরে আর শোনো রঞ্জন, তোমাকে যখন এত টাকা ধার দিয়ে তোমাকে এই এত বড় ব্যবসাটাকে আমি করে দিয়েছি, তখন তো তোমার কোনো ভাবনাই নেই। তাছাড়া এই গ্রামে তোমার তো একটা মান সম্মান আছে নাকি, সেই ভেবেই নয় আমার কথাটাকে মেনে নাও মানে কথা। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন আমি আপনার কথাটা মেনে নিলাম। তবে আরেক নৌকা শার্ট তোলার জন্য আপনাকে বেশ কিছু টাকা দিতে হবে। কিন্তু আরে কিছু কেন মানে কথা, অনেক তোমাকে দেবো, অনেক টাকা দিয়ে তোমাকে ব্যবসাটা সাহায্য করব। তার আগে তুমি ওই মন প্রাণ দিয়ে ওই ব্যবসাটাকে চালিয়ে যাও মানে কথা। ঠিক আছে দাদা, ঠিক আছে, আপনি যখন আমার পাশে আছেন তখন আমার কোনো চিন্তা নেই। আপনার জন্য আজ আমার এত বারবার জানি তো, আপনার কথা আমি অমান্য করব না, তাই বিয়েটা আমি মেনেই নিলাম। দাদা তুমি এই বোনটা সর্বনাশ করতে পারলে? তুমি এই ভগ্নিপতিকে এই বিয়েটা মেনে নিতে বাধ্য করলে কেন? বলো বলো, কেন বাধ্য করলে? সরল মানুষ তো তুই, তোর দাদার এই টিপসটাকে ধরতে পারলি না মানে কথা। ট্রিক্স মানে? শহরে মামার বাড়ি থেকে অনেক তো লেখাপড়া শিখেছিস, আর কথায় কথায় বলিস তুই নাকি দারুণ আধুনিকা। অফকোর্স আমি আধুনিকা, আর আধুনিকা বলেই তো ওই হাসপাতালের নাইট গার্ড অশিক্ষিত বুড়োটাকে আমি একদম পছন্দ করতে পারি না। বলে তাই ওই বুড়ো ভাম দাদু শ্রী পঞ্চানন রায় সেও আমার দু চোখের শূল মানে কথা। ভুল ভুল, হ্যাঁ ভুল। আসলে ব্যাপারটা কি জানিস, তোর ওই ভাসুরকে ছেঁড়া কাঁথা সম্বল করবার জন্যই তো আমি বোকারামের বিয়েটা মেনে নিয়েছি মানে কথা। কেন কেন? ওই বোকার ওই বউটার ভরণ পোষণ করতে করতে তোর ওই ভাসুরটা একদিন অভাবে পড়বেই পড়বে। হ্যাঁ, আর সেই সময় আমি কি করবো বলতো, কি তোর ভাগের ওই জমি জায়গা পুকুর ডাঙা কম টাকায় কিনে তোর এই ভবিষ্যৎটাকে না আমি একেবারে জম্পেশ করে দেব মানে কথা। দাদা তোমার এত বুদ্ধি। আরে চুপ কর, চুপ কর, শোন আরো অনেক কথা আছে, সে কথা আমি তোকে পরে বলবো। এই দেখ তোর ভাসুর আসছে, শোন মাথা গরম না করে একটু ঠান্ডা মাথায়। ক্ষমাটা হচ্ছে, তুমি শুনেছো রঞ্জন বোকা বিয়েটা মেনে নিয়েছে? হ্যাঁ আমিও মেনে নিয়েছি দাদা। দাদা না বুঝে আমি আপনার সঙ্গে অনেক ঝগড়া করে ফেলেছি এই বিয়ের ব্যাপারে, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি দাদা। আরে আরে কি
আদর বউ হয়ে হাতুড়ে পায়ে হাত দিয়ে প্রদান করলে আগেকার দিন হলে আমাকে গঙ্গা স্নান করতে হতো। ব্যাপারটা কি জানেন ভূষণদা, আমার এই ছোট বোনটা আসলে শহরে মানুষ তো, তাছাড়া অনেক লেখাপড়া শিখেছে। দাদা সেই জন্যে বড় ভাসুরকে গাধা মনে করে রাধার ব্যাপারীকে জাহাজের স্বপ্ন দেখানোর মতো ঘোমটা না দিয়ে হাত কাটা পিঠ কাটা ব্লাউজ পরে দাঁড়িয়ে তবে না তো কি কলা বউয়ের মতো এক হাত ঘোমটাতে দাঁড়িয়ে থাকবো আপনার সামনে নাকি? লেখাপড়া জানা দিনিকা বৌমা, তোমাদের শিক্ষার নেব অশিক্ষার কালি কত আর গায়ে মাখবো? ভয় নেই ভয় নেই, আপনার ওই খ্যাপা ছোট ভাইটার বউ এ বাড়িতে বিয়ের পর আসার পর থেকে একবারে আনন্দে আত্মহারা হয়ে গেছে। সেই না আপনার গায়ে ভক্তির সাবান মাখিয়ে আপনার সব কালি মুছে দেবে। মানে কথা চুপ কর না। চুপ করবে না, ওরা থামবে না। ওরা ওরা আধুনিক শিক্ষার ফ্যাশনের গাইতে চেপে ওরা খালি ছুটতেই জানে। ওরা ওরা সংসারের উঠোনে পাঁচি মিছিলে ফুল হয়ে ফুটতে জানে না, ফুটতে জানে না। মানে কথা, তোকে আমি যা বললাম তুই তার ঠিক উল্টোটাই করলি। হ্যাঁ করলাম, তোমার সঙ্গে আবার পরে দেখা হবে, এখন আমি চললাম। আরে মানে কথা কোথায় যাচ্ছিস? কলতলায়। কলতলায় কেন? পারে ওই হাসপাতালের নাইট গার্ড অশিক্ষিত ভাসুরটার পায়ে হাত দিয়ে প্রণাম আরে করেছে। তাতে কি হয়েছে? বাবা পায়ে নোংরা লেগে গেছে যে। বলি আমি চললাম এই হাতগুলোকে একেবারে পরিষ্কার করে ঝকঝকে তকতকে করতে। ছি 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 ছি, ছি মানুষ তো নয়, পা দুটো যেন মানুষের পা নয়, একেবারে মোষের পা। রে আসল কথা কিন্তু আমি কাউকেই বলি না। আমি যে সরল ঘোষা, আমি ওদের ওই সংসার দিঘিতে ছিপ ফেলে বসে আছি। ওই যৌবনের ঢেউ তুলে তুলে পাখনা মেলে মেলে জল কেটে কেটে ওই বোকারা মেরে বউটা যখন গায়ে মারবে, তখন তখন আমি আমার এই ছিপে একেবারে খেচে খেতে ফেলবো। আর যখন দেখবো চারে মাসটা আরে পুরো বুড়িও কাটছে না, তখন আমি টুবু টুবু করে আরে কথা টাকার কি যৌবন, কি যৌবন ওই মেয়েটা। আরে বোকারা, সে তো মেয়েদের যৌবন মানেই জানে। আর সেই জন্যই তো আমি বোকারামের বিয়েটা মেনে নিয়েছি। কি আরে বিয়েটা ও করেছে, করুক, বিয়েটা তো শালা আমি করব। মেয়েটা তো মেয়ে নয়, ওই খ্যাপাটা বেড়া দিয়ে ওই ফুল গাছটাকে আঙলে রাখুক, ওই ফুলটাকে তুলবো আমি। কি গন্ধ, মেয়েটা তো মেয়ে নয়, কেন আস্ত মৌচা। হায় রে মরা গাব গাছে, ও গাছে, ও গাছে কোকিল ডেকেছে, গাছের তলায় ধূর্ত শেয়াল। কি গাছের তলায় ধূর্ত শেয়াল একটা মুরগি ধরেছে, 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 একটা মুরগি ধরেছে। মানে কথা বল, এই তুইও কিছু ঢাক আর আমিও কিছু ঢাকি। আহারে তুমিও মর দুধ মর খাকি। তা কেন মানে কথা, তুই যে আমার পদ্ম চাকি। ঠিক বলেছো ঘোষাল
বাবু, কতদিন পর তোমার সাথে হলো আমার দেখা দেখি। চোখাচোখি চোখাচোখি। তাহলে একটা কথা বলি। বল 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 দেখি মানে কথা। রঞ্জন দাদা বাবু ঢাক, আর তুমি হচ্ছে ঢাক। তাই বোনের বাড়িতে জাঁকিয়ে বসে ওই বোকার বউটার দিকে নজর দিও না। কথা মনে রাখিস, ওই পরের ছাগনিতে না আমি আমার সব কিছুই ছাকি। কি বুঝলি মানে কথা? তার মানে ধূর্ত শিয়াল টপকে দেয়ালে যেই ঢুকবে বাড়ি, ধূর্ত শিয়াল টপকে দেয়ালে যেই ঢুকবে বাড়ি, আমার প্রাণে পড়বে ধরা শালা পদের ধারি, আমার প্রাণে পড়বে ধরা শালা পদের ধারি, আমার প্রাণে পড়বে ধরা শালা পদের ধারি। তুই কি বললি? লেলিয়ে দেব খেপা কুকুর, ঢেউ ঢেউ কেমন ঢেউ, লেলিয়ে দেব খেপা কুকুর, ঢেউ 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 ঢেউ। হায় রে মোরা গাব গাছে, ও গাছে ও গাছে ও গাছে তুই কিন্তু একটা কথা মনে রাখবি গয়না, আমি কিন্তু সরল ঘোষা। তুমি সরল ঘোষাল নও, তুমি হচ্ছে একটা রাঘব বোয়াল। গয়না, আমি তোকে দেখে নেব। তোকে তোকে উল্টে উবুড় করে তোর দুধে আমি সরল না 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 দাদু। তা কিন্তু একেবারে খাঁটি দুধ দিয়েছে। মানে কথা কি যে বল দাদু। বুঝলে ভাই, ফুলসজ্জার পায়েসটা হয়েছিল না একেবারে ঠিক ক্ষীরের মতো। তা কি কথা তুমি বলেছো ভাই, আমার ওই গোয়ার গোবিন্দ মেজ নাতিকে কেন? যে একেবারে গোলে জল হয়ে। আমি বলেছিলাম দাদু যে এই রঞ্জনকে নিয়ে আপনি কিছুই ভাববেন না। সত্যি ভাই সত্যি, তুমি আমার এই অন্ধকার ভাবনায় জেলে দিলে একেবারে রঙিন আলোর রঙমশা। কেন দেব না দাদু, দেবই তো। মানে কথা, আমি যে সরল ঘোষা। যাক বাবা, বাঁচা গেল। এবার ভালো ভালো সবকিছু মিটে গেলে বাঁচি। এই বোকা আরামকে ফুলসজ্জার ঘরে যাবার আগে কয়েকটা কথা একটু শিখিয়ে দেবো আর কি। মেজো না দেবো, ও মেজো না দেবো, এই তোমার ওই ছোট দেওরকে একটু পাঠিয়ে দাও তো ফুলসজ্জার ঘরে যাওয়ার আগে ওকে কয়েকটা কথা আমি একটু শিখিয়ে দিই। দাদু তুমি তুমি আমাকে শিখিয়ে দেবে গো দাদু? দেখো ভাই, এই ফুলসজ্জার ঘরে না তোর বউ আছে। বউ আছে, বউ আছে। আচ্ছা আচ্ছা, এবার শোন, বউকে তুই কি বলবি একটু ভালো করে শিখে নে। কি বাদা কি বাদা, আমি আমি বলতাম তার গলে যাবো, কিন্তু দাদু তোমাকেও আমার সঙ্গে যেতে হবে। না রে বোকা, ফুলসজ্জার ঘরে কাউকে নিয়ে যেতে নেই, ফুলসজ্জার ঘরে একাই যেতে হয়। ও দাদু বলতে তার গলে কি হবে? সেখানে আমার মাথা হবে রে শালা, আমার মাথা হবে। তুই পুরুষ নাকি? বলা নেই কর নেই, দুম করে তো একটা মেয়ে স্মৃতিতে সিঁদুর দিয়ে দিলি। বলি বয়স তো হয়েছে নাকি, তুই এখনো কিছু বুঝিস না? ও দাদু, ও দাদু আমার ঘুম পাচ্ছে, আমি 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 এখানে থাকবো, আমি থাকবো। এখানে শুবি না, তুই ফুলসজ্জার ঘরেই শুবি। তুতে হয় বুদ্ধি? হ্যাঁ শুতে হয়। ও কি করা যায় বলতো কয় না। ও দাদু তুমি কিচ্ছু ভেবো না, সব ঠিক হয়ে যাবে। কথা বলেতে সব ঠিক হয়ে যাবে, তোমরা কিচ্ছু ভেবো না, তো কিচ্ছু ভেবো না। এই শোন, ফুলসজ্জার ঘর তোর বউ আছে। বউ আছে? হ্যাঁ, আমি তাকে কি বলে ডাকবো দাদু? দাদু তার নাম দিয়েছে অঞ্জলি, তুই তাকে অঞ্জলি বলেই ডাকবি। তারপর কি করবো? তারপর দেখ ভালো করে দেখে নে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে কি করবি দেখ। আচ্ছা দেখি দেখি।
মনে কর এইটা বউ, এইভাবে গিয়ে গলা জড়িয়ে ধরবি। আচ্ছা আচ্ছা, তারপরে হ্যাঁ এমনি করে গাইবি, আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি। আর নয়নে চাও গো বধূ, আর নয়নে চাও গো বধূ, হাসো একটু মুচকি হাসি, তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি। ও দাদু, আমি তাহলে এবার ফোনটা দল ঘরে দেয়। আচ্ছা ঠিক আছে। চলো চলো দিদিজান। কোথায় কোথায় গো কর্তা? কেন ওই ফুলসজ্জার ঘরে? হ্যাঁ, পুরো বয়সে ভীমরতি ধরেছে না? এই শোনো, আমার হাত দুটি ধরে নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না, আমার পথ। আমার গানের মালা আমি করব খরিদান, আমার গানের মালা আমি করব খরিদান, মালার ফুলে জড়িয়ে আছে, মালার ফুলে জড়িয়ে আছে, করুণ অভিমান, মালা করব খরিদান, আমার গানের মালা আমি করব খরিদান, মালার ফুলে জড়িয়ে আছে, মালার ফুলে জড়িয়ে আছে, করুণ অভিমান, মালা করব খরিদান, আমার গানের মালা আমি করব খরিদান, আমার গানের মালা আমি করব খরিদান, আমার গানের মালা আমি করব খরিদান। খেপার গলায় মালাটা দান না করে ওটা নর্দমায় ফেলে দে অঞ্জলি। তুমিও বুঝি তোমার ফুলসজ্জার মালাটা নর্দমায় ফেলে দিয়েছিলে মেজদি? কার সঙ্গে কার তুলনা করছিস অঞ্জলি? হ্যাঁ, তোর বর আর আমার বর? আমার বর হলো নীল আকাশের চাঁদ, আর তোর বর? তোর বর হলো নীল আকাশের চাঁদ তো নয়, একটা 10 পয়সার ছোট মোমবাতি। রাতের অন্ধকারে ওই 10 পয়সার মোমবাতির আলো 1000 টাকার ঝাড়বাতির আলোকেও ম্লান করে দেয় মেজদি। ও বাবা, বিয়ের পর দেখছি একেবারে তোর মেজাজটাই চেঞ্জ হয়ে গেছে। অঞ্জলি বৌদিকে কি সুন্দর দেখতে, যেমন রূপ তেমনি যৌবন, আর বোকাদাটা যেন একটা বদ্ধ ইডিয়েট। ছি দিদি ভাই, আমার সামনে আপনি আমার স্বামীকে ইডিয়েট বলবেন না। উনি যাই হন না কেন, উনি তো আমার স্বামী। আমি আমার জীবন মরণ পণ করে আমার স্বামীকে ঠিক সুস্থ করে তুলবো, আপনারা দেখে নেবেন। আমি তাকে লেখাপড়া শেখাবো, ভালোভাবে কথা বলতে শেখাবো, গানে গানে সুরে সুরে ভরে তুলবো তার হৃদয়। এ আমার প্রতিজ্ঞা। হ্যাঁ, কঠিন কঠোর প্রতিজ্ঞা। যে মানুষটা আমার স্মৃতিতে সিঁদুর দিয়ে আমার নারী জীবনকে ধন্য করেছে, যার সহজ সরল ছোঁয়ায় আমি নদীর ভয় থেকে অব্যাহতি পেয়েছি, সেই দেবতার মতো মানুষটাকে আমি আমার মনের মতো করে গড়ে তুলবই তুলবো, তুলবই তুলবো। এখন আমার মনে হচ্ছে সব মেয়েরা যদি তোমার মতো হতো, তাহলে নতুন করে পবিত্র হয়ে উঠতো হয় সীতা, সতী, সাবিত্রীর দেশ এই ভারতবর্ষ। শুভরাত্রি। বৌদি, কি গয়না? আমি
আমি ওই মঙ্গলময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার প্রতিজ্ঞায় যেন ওই বোকারাম তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ। ওই যে বোকারাম আছে, আমি চলি কেমন? এখনই সে আসবে, আমি বুঝতে পারছি এখনই সে আসবে। ফুলসজ্জা কি সে তো তা জানে না। মেয়েদের যৌবন কেমন তা সে কখনো জানে না। একটা অনাবিল আদি মানুষের মতো তার মন। হ্যাঁ হ্যাঁ, আজ আমি তাকে আমার দেবতা বলে ডাকবো, আমার দেবতা বলে ডাকবো। আমি এলাম দাদু, আর গয়না বলে দিতে ফুল পদ্মাল গলে না একা একা দিতে হয়। হ্যাঁ তাই আমি একাই এলাম। বেশ করেছি, এসো। মা কালী তোমাকে ভালো করে দিয়েছে বলো। হ্যাঁ দাদু বলেতে। কি বলেছে দাদু? তোমাকে অঞ্জলি বলে ডাকতে। আমি ডাকবো? আচ্ছা বেশ, তো দেখো সকলের সামনে আমাকে অঞ্জলি বলেই দেখো, আর সকলের আড়ালে ডাকবে বউ বলে। হ্যাঁ গো, তুমি আমার বর আর আমি তোমার বউ। জানো আবার দাদু বলে আবার জন্মের পরেই না আবার মা মারা গেছে। আমি তখন না ঠিক এই এতটুকু। আমার বৌদি আমাকে খাইয়ে দিত, পরিয়ে দিত, চোখে কাজল পরিয়ে, কপালে টিপ দিয়ে ঠিক ঠিক এমনি করে আমাকে চুম দিত। আমার বড় বৌদি না লাল পাড় শাড়ি পরলে মা দুর্গার মতো মনে হতো। একদিন দেখিস না বাড়ির সবাই কাঁদতে। আমি বললাম তোমরা বড় বৌদির নাম জানে কাঁদতো কেন? বৌদি কোথায়? দাদু বললে তোর বৌদি তর্কে গেছে। আমি বললাম বৌদি আমাকে নিয়ে গেল না কেন? আমি অত তর্কে যাবো? দাদু বললো দুলবো কেন? তোর বৌদি খুব তাড়াতাড়ি ফিরে আসবে, কিন্তু জানো তো বৌদি হাল ফিরে এলো না। জানো বউ, তারপর না ওই মেজদা বিয়ে করে বউ নিয়ে এলো। বউটা না একটা কত্ত। আমি যখনই মেয়ে বৌদি বলে কাঁদি দেয় না, আমাকে বলে দুলাবি দিয়ে বলে তালিয়ে দেয়। আমি তখন রেখে দিয়ে তখন বলি গলা টিপে বেড়ে দেবো। না, যখন তখন ওরকম ভাবে ওই কথা বলতে নেই। এসো এখানে বসো। না আমি আর বলবো না। কেন? মানে কত রাত হয়ে গেল না, আমার ঘুম পাচ্ছে না। বারে আজ যে আমাদের ফুলসজ্জা, ওই দেখো বিছানায় কত ফুল ছড়ানো রয়েছে, দেখো। কি এত ফুটকা তুলে দেখে পারে না কোন তিনটা কাজের কত কত। আমি না তাকে এখন গলা তুলে। তুমি কাঁদছো? না আর কাঁদবো না। দাদু বলেছে ফুলতর ডাল গলে বইয়ের না, বইয়ের গলা দলিয়ে গান করতে হয়। গান করতে হয় এরকম করে গলা দলিয়ে গান করতে হয়। কি গান? এই তো আমি তোমায় বলো ভালোবাসি, তোমায় বলো ভালো, আমি তোমায় বলো ভালোবাসি, তোমায় বলো ভালোবাসি। আনয়নে চাও গো বধূ, আনয়নে চাও গো বধূ, হাতো একটু আমি তোমায় বলো ভালোবাসি, তোমায় বলো ভালোবাসি, আমি তোমায় বলো ভালোবাসি, তোমায় বলো ভালোবাসি। তুমি মানুষ নও গো, তুমি আমার দেবতা। আমি তোমাকে এখন প্রণাম করি। আমাকে প্রণাম করতে নেই, আমাকে তুমি আশীর্বাদ করবে। এই রে কি করে আশীর্বাদ করবো? দাদু তো আমার বলে দেয়নি তো। দাঁড়ো আমি দাদুকে গিয়ে জিজ্ঞেস করে আসি। না, দাদুকে জিজ্ঞেস করতে হবে না, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। এই দেখো, এমনি করে আমার মাথায় হাত রেখে, আমাকে আশীর্বাদ করবে।
এ বাবা, তোমার তোমার মাথা এত গরম কেন? তুমি কাঁপতো কেন? তোমার নাক দিয়ে ভটভট করে হাওয়া বেরোচ্ছে কেন? তোমার কি হয়েছে? আমি জানি না। দাঁড়া দাঁড়া দাঁড়া, দাদুকে জিজ্ঞাসা করে আদি। দাদু না, দাদু ঠিক বলে দেবে। ও দাদু, আজকে রাতে আমার ছেড়ে তুমি কোথাও যেও না, বাঁধি খেলা ঘর বেদনা বালু ঝরে, আশায় বাঁধি খেলা ঘর বেদনার বালু ঝরে, নিয়তি আমার পাগল হয়েছে, নিয়তি আমার পাগল হয়েছে, নিশিদিন খেলা করে বেদনার বালু ঝরে, আশায় বাঁধি খেলা ঘর বেদনার বালু ঝরে। নীলাঞ্জনা, আজ তুমি আমার কাছে শুধু স্মৃতি আর স্মৃতি। ডাক্তার আমি, চিকিৎসা করে কত মানুষকে নতুন জীবনের আলো দেখাই, অথচ আমার জীবন গাঢ় অন্ধকারে ঢাকা। আমাকে আলো দেখাবে কে? কে? ও ডক্টর রবি, হঠাৎ আপনি এখানে? হসপিটাল থেকে ডিউটি সেরে কোয়ার্টারে ফিরছিলাম। আবার গান শুনতে পেয়ে আবার কোয়ার্টারে চলে এলেন, তাই না? হ্যাঁ স্যার, গানের সুরটা বড্ড করুণ। হবেই তো ডাক্তার, হবেই তো। কারণ জীবনটাই যে আমার নিদারুণ ব্যথায় ভরা। স্যার, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। বলুন। আপনি কি কোনো মেয়েকে ভালোবেসেছিলেন? বেসেছিলাম। চাঁদ যেমন আকাশকে ভালোবাসে, ফুল যেমন বাতাসকে ভালোবাসে, মাটি যেমন ভালোবাসে নদীকে, আমি ঠিক তেমনি ভালোবেসেছিলাম। কিন্তু একটা কালবৈশাখী ঝড় এসে আমার সেই ভালোবাসার ডালপালাকে ভেঙে চুরমার করে দিয়ে গেছে। চলুন না স্যার, মাটিতে লুটিয়ে পড়েছে কত না ফোটা ফুলের কুড়ি। চলুন না স্যার, ওই চাঁদের আলোতে গিয়ে কিছুক্ষণ বসি। চাঁদের আলো? আজ তো পূর্ণিমা। ডাক্তার রবি, আপনি কি সেই সুকান্তের কবিতাটা পড়েছেন? সেই লাইনটা আপনার মনে আছে? কোন লাইনটা স্যার?
পূর্ণিমার চাঁদ যেন ঝলসালো রুটি। আপনি কি সেই মেয়েটাকে বিয়ে করেছিলেন? প্লিজ ডক্টর রবি, আপনি যান, আমাকে একটু একা থাকতে দিন। আচ্ছা স্যার, চলি। গুড নাইট। ডক্টর, ডক্টর, কারোর কাছে সেদিনের আমি সেই দুর্ঘটনার কথা বলতে পারি না। ওই ডাকাতের হাত থেকে ইজ্জত রক্ষা করার জন্য নদীর জলে ঝাঁপিয়ে পড়েছিল আমার পালকি ভাগাবো নীলাঞ্জনা। নীলাঞ্জনা, তুমি কি জানো তোমার সেদিনের সেই ফেলে যাওয়া লাল বেনারসি শাড়িটা আজও আমি যত্ন করে রেখেছি। এই তো সেই শাড়িটা, এই শাড়ি থেকে এখন আমি তোমার ভালোবাসার গন্ধ পাই। তাই এই স্মৃতি চিহ্নটা বুকে নিয়ে আজও আমি তোমার কথা মনে করি। ডাক্তার বাবু, আপনার হাতের শাড়িটা কার? শাড়িটা কারণ নয়, এটা আমি 2 মাস আগে এই নদীর ধারে কুড়িয়ে পেয়েছিলাম। আপনি তো বিয়ে করেননি ডাক্তার বাবু, শাড়িটা আমাকে দেবেন? কিন্তু আপনিও করেননি বাবু, আপনি শাড়িটা নিয়ে কাকে দেবেন? আমি দেব আমার বোন দুর্গাকে। দুর্গা? ও ইয়েস, আমাদের হেড নার্স ভদ্রমহিলা ভীষণ ভালো, সি ইজ ভেরি এফিসিয়েন্ট অ্যান্ড ওবিডেন্ট। তাকে বলবেন, তাকে আমি একটা নতুন শাড়ি কিনে দেবো। কবে জানেন? কখন স্যার? ভাতৃ দ্বিতীয়ার দিনে। না স্যার, না, ভাতৃ দ্বিতীয়ার দিনে আপনি শাড়ি কিনে দেবেন কেন? আমরা তো 2 ভাই, আমি আর বলি তো। আপনি না অন্য কোনো দিনের শাড়িগুলো কিনে দেবেন, আর এই শাড়ির সঙ্গে 2-1টা গয়না টয়না। গেট আউট, গেট আউট। আপনি কি আমাকে ডক্টর রবি মনে করছেন? বেরিয়ে যান বলছি, আপনি এখান থেকে চান। আপনি ভীষণ রেগে গেছেন ডাক্তার বাবু, আপনার বড্ড রাগ, একটু অনুরাগ নেই। অনুরাগ। আমি খবর পেয়েছি এই স্টোর কিপার মহিউদ্দিন বাবুর জন্য হাসপাতালটা একেবারে বাস্ত ঘুঘুর বাসা তৈরি হয়েছে। আমি ভাঙবো এই চার্লি এক্সপসিবল, আমি বাস্ত ঘুঘুর বাসা ভেঙে চুরমার করে দেবো। তাই যদি পারেন স্যার, তাহলে আমি আপনার নামে পোস্টার ছাপিয়ে এই অঞ্চলে দুর্নীতি দেওয়ালে দেওয়ালে সেই পোস্টার সেটে দিয়ে প্রমাণ করে দেব। চোর সরকারি কর্মচারীরা সাবধান, দুর্নীতিগ্রস্ত অফিসাররা সাবধান। প্রতিবাদ মরেনি, প্রতিবাদ এখনো বেঁচে আছে। কে তুমি ভাই? আমি এই হাসপাতালের স্টোর কিপার মহিতোষ বাবুর ভাই। হেড নার্স দুর্গা আমার দিদি, আমার নাম পরিতোষ। তুমি কি করো? কামিং ইয়ার আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করব। বাহ, ভালো। তুমি প্রথমে এসে আমাকে যে কথাগুলো বললে ওই অন্য কোনো ছাত্রের মুখে তো আমি শুনিনি। কি করে শুনবেন স্যার, কি করে শুনবেন? এখন তো ছাত্ররা শুধু ইউনিয়ন করে, তারপর নিয়ন লাইট জ্বালা সিনেমা, হাউসের কাউন্টারে লাইন দিয়ে দাঁড়িয়ে হিন্দি সিনেমার টিকিট কাটে। অথচ আশুতোষ মুখার্জি এদেশে জন্মেছিলেন, রামমোহন বিদ্যাসাগর, আহমেদ জন্মেছিলেন, রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম বিদ্রোহী কবি, সুকান্তর স্পর্শে ধরলে ভারতের মাটিতে কেউ আর অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের হাত তোলে না। তুমি? হ্যাঁ, আমি জানি স্যার। আমি শুনেছি কয়েক বছর আগেও মাত্র 1 পয়সা ট্রাম ভাড়া বেড়েছিল বলে সাধারণ মানুষের সঙ্গে ছাত্র ছাত্রীরাও প্রতিবাদের হাত তুলেছিল। এটা কোন সাল? 1402 সাল। সেই জন্যই তো দেশের বিপ্লব সুবিধাবাদের সাল গাইতে 1995 এর চরিত্রটা তার বালিশে মাথা রেখে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। গায়ে আছে আপন আপন রাজনীতির লেখ, বিছানায় পাতা আছে ব্যভিচারের তোষক। তুমি কি জানো কারা তাদের পৃষ্ঠপোষক? জানি স্যার, জানি। কিন্তু আপনি নতুন এসেছেন তো ডাক্তার বাবু, তাই এখন বলবো না, পরে বলবো। এখন শুধু আপনাকে একজনের সম্পর্কে সাবধান করে দিচ্ছি। কে সেই লোকটা? লোকটার নাম মহিতোষ ভট্টাচার্য। কেন বলো তো? লোকটা চোর, হাসপাতালে দামি দামি ঔষধ লুকিয়ে লুকিয়ে বিক্রি করে দেয়। সে তো তোমার দাদা। সেই জন্যই তো আদা নুন খেয়ে লেগেছি তার বিরুদ্ধে লড়াই করার জন্য। আর একটা লোক সম্পর্কে সাবধান, সে হচ্ছে এই হাসপাতালের ক্যান্টিন ম্যানেজার কুন্ডু বাবু। আমি জানি। আপনি ডাক্তার রবি বাবুকে জানেন? ওটা রবি নয় শনি। আর আমার দাদা হচ্ছে রাহু মন্ত্রী। আসতে বলো, ওরা শুনতে পাবে। শুনলেও কোনো ক্ষতি নেই স্যার, শুনলেও কোনো ক্ষতি নেই।
কারণ আমি এদেশের সমস্ত ছাত্রছাত্রীকে জাগিয়ে তুলব। তারপর বাংলাদেশের ছাত্রছাত্রীরা যেমন এদেশের বিদ্রোহিণী লেখিকা তসলিমা নাসরিনের পাশে দাঁড়িয়ে তার লজ্জা উপন্যাসকে সমর্থন করেছে, আমরাও তেমনি লজ্জাহীন সরকারি কর্মচারী, শিক্ষক, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, তেল মাখানো সাংবাদিক সব বেটাকে ঘেরাও করে বলবো, ঘেরাও ঘেরাও, এখনো দৃষ্টি ফেরাও, ঘুষি মেরে মাথা ছাতু করে দেব এক পদ যদি বাড়াও। কাজ তো করে না, মাইনের টাকা গুনি, টেবিলে পা তুলে ঘুমাও, অফিসে বড় বড় কথা বলো। ঘেরাও ঘেরাও, চারিদিকে আজ ঘেরাও, এক নিমিষেই হয়ে যেতে পারি মিশরের রাজা ফারাও। লজ্জা করে না এই দেশটাকে নিয়ে চিনিমিনি খেলতে, বিদ্রোহ আসে হামাগুড়ি দিয়ে, এখনো সেখানে চলতে। ঘেরাও ঘেরাও, চারিদিকে আজ ঘেরাও, মাস মাইনের গোলাম গুলোকে ঘাড় ধরে আস তাড়াও, ঘাড় ধরে আস তাড়াও। পরিতোষ একটু একটু করে পাগল হয়ে যাবে, কারণ ওর বুকে প্রতিবাদের হাপড় চলছে। রাজনীতির পাপড় ভাজাকে মিথ্যে কথা বলতে শেখেনি। ডাক্তারবাবু, এদিকে কি আমার ভাই এসেছিল? এসেছিল, চলে গেছে। সে কি আপনাকে কিছু বলে গেছে? শুধু কথা বলেনি, সে আমার বুকে ফাটিয়ে দিয়ে গেছে ডিনামাইট। কি বলছেন ডাক্তারবাবু? শান্তির সীমানা পেরিয়ে ক্রান্তির কালিমা সারা গায়ে মেখে আমি পথের বিভ্রান্তিতে দিশেহারা হয়ে গেছি। আমি কি বলছি আমি বুঝতে পারছি না, আমি ঠিক মতো চলছি কিনা আমি তাও বুঝতে পারছি না। চিকিৎসক, মানুষের সেবক, অসুস্থ মানুষকে সুস্থ করাই আমার কাজ, কিন্তু এক রাজনীতির বোকা ধোকা ধোকা পিঁপড়ের মতো আমার মস্তিষ্কে বাসা বেঁধে বসে আছে। আমি যতই ভাবে ভুলে যাব, আমি কিছুতেই ভুলতে পারছি না, পারছি না, পারছি না। আমি কি ডক্টর রবিকে ডাকবো? না 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 না, আমি দেখেছি, আমি নিজেই ওনার জ্ঞান ফেরাতে পারি কিনা। ডক্টর ডক্টর ডক্টর! নীলাঞ্জনা? না, আমি দুর্গা। ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমি সুস্থ আছি। নীলাঞ্জনা আপনার কে? নীলাঞ্জনা যেই হোক, সে আপনি নয়, আপনি যান। অনেক রাত হয়ে গেছে, হসপিটাল কোয়ার্টারে কেউ জেগে নেই। কোয়ার্টারে কেউ জেগে না থাকলেও আকাশের ওই চাঁদটা তো জেগে আছে। চাঁদ জেগে থাকলেও আকাশটা তো ঘুমিয়ে গেছে। আকাশ ঘুমিয়ে গেলেও জেগে আছে অসংখ্য নক্ষত্র। দেখুন কি সুন্দর ছায়াপথ। আমি আমার হাসির থার্মোমিটার দিয়ে আপনার ইচ্ছের টেম্পারেচারটাকে দেখে নিলাম। কি বুঝলেন? বুঝলাম, খুব তাড়াতাড়ি ঘর থেকে বের করে দিয়ে দরজার ছিটকিনিটা তুলে দিতে হবে। আর আমি যদি বাইরে থেকে ছিকল তুলে দিই? আপনি চলে যান। আপনি কেন অকারণে সময় নষ্ট করছেন? আমি অপেক্ষায় আছি। কেন? যদি রাত কখনো কথা কয়, জানো যদি এমন কি চাই, জানো যদি এমন কি চাই, তবে কেন সরে আছো তুমি? অতীতে একটু আরো কাছে এলে, আশাতে আশাতে এমন কি চাই, তবে কেন সরে আছো তুমি? অতীতে একটু কাছে এলে, আশাতে আশাতে এমন কি আমার জীবনে রাত আর কোনোদিন কথা কইবে না, শুধু স্মৃতির পাখিরা ডালা ঝাপটাতে ঝাপটাতে ওই আকাশের বুকে লিখে যাবে আমার বেদনার কথা, আমার জীবন, আমার স্বপ্ন আর নীলাঞ্জনার স্মৃতি।
সব মিলেমিশে যেন এখন একটা যেন পাগলা গারদ তৈরি হয়ে গেছে, রিয়েলি একটা পাগলা গারদ।